নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির আবেদন। এদিকে ৮ বছরের পর এখনো ঝুঁকিমুক্ত নন খালেদা জিয়া। কি এনেছেন ভারত থেকে, প্রধানমন্ত্রীকে প্রশ্ন ফখরুলের। এবং সর্বশেষ জানাবো মতির পরিবারে গৃহদাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির সমাবেশ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছে বিএনপি। টুকু বলেন, দেশনেত্রীর মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী শনিবার সমাবেশের কর্মসূচি রয়েছে। এই বিষয়ে আমরা গতকাল চিঠি দিয়ে ডিএমপিকে অবহিত করে এসেছি। বিএনপি পক্ষ থেকে দেওয়া চিঠিতে বলা হয়, আগামী শনিবার দুপুর 2টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সমাবেশের বিষয়ে আপনার অনুমতি, মাইক ব্যবহার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিএনপিতে। ৮ বছরের পর এখনো ঝুঁকিমুক্ত নন খালেদা জিয়া। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি 2 দিনের মাথায় রোববার অস্ত্রোপচার করে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এরপর তার শারীরিক অবস্থা কিছু উন্নতি হয়েছে, তবে অপারেশন পরবর্তী ঝুঁকি থেকে এখনও তিনি মুক্ত নন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারা গণমাধ্যমকে বলেছেন, বর্তমানে খালেদা জিয়া কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। নিয়মিত তার শারীরিক অবস্থার পর্যালোচনা করছেন চিকিৎসকরা। পরিপ্রেক্ষিতে ওষুধের পরিবর্তন আনা হচ্ছে। এখনো তিনি ভারী খাবার খেতে পারেন না, তরল খাবার দেওয়া হচ্ছে তাকে। গত রোববার বিকালে পেসমেকার বসানোর পর সোমবার খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট থেকে কেবিনে স্থানান্তর করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন বলেন, এই পেসমেকার শরীরের সঙ্গে অ্যাডজাস্ট হতে হবে। এটা বিকাল 5:30টায় লাগানো হয়েছে। পেসমেকার প্রথম 72 ঘন্টা অবজারভেশন করতে হয়, তারপর 42 থেকে 45 দিন অবজারভেশনে রাখতে হয়। হৃৎপিণ্ডে লাগানো এই পেসমেকার একটা ইলেকট্রনিক ডিভাইস। এটা নিয়মিত বিরতিতে হার্টকে সিগন্যাল পাঠায় যাতে হার্ট পাম্প করে। ডক্টর জাহিদ বলেন, খালেদা জিয়ার হৃদরোগের সমস্যা আগে থেকে ছিল। হার্টে 3টি ব্লক ছিল। আগে একটা রিং পরানো হয়েছিল। সবকিছু পর্যালোচনা করে বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে পেসমেকার বসানো হয়েছে বলে তার ব্যক্তিগত চিকিৎসক জানান। কি এনেছেন ভারত থেকে, প্রধানমন্ত্রীকে প্রশ্ন ফখরুলের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রশ্ন রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কি এনেছেন এবার ভারত থেকে? পানির কথা কোথাও নেই, যেটা আছে সেটা ভয়াবহ। সেটা হচ্ছে তিস্তার পানি বন্টন চুক্তির জন্য ভারত ভালো প্রস্তাব দিয়েছে, চীনও দিয়েছে। শেখ হাসিনা বলেছেন, দুটোর মধ্যে দেখবো কোনটা ভালো হয়। আবার এও বলেছেন, ভারত যে প্রস্তাব দিয়েছে, ভারতকে যদি কাজটা দেই তাহলে পানির সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা তো সব বোকা মানুষ, এই দেশে বাস করি। তিনি বলেন, পক্ষান্তরে আপনি যেটা করেছেন, তিস্তার পানি বন্টন সমস্যা, সেটা বাতিল করে দিলেন। অভিন্ন নদীগুলোর পানি বন্টন সমস্যা রইল না। এবার বাংলাদেশকে পুরোপুরি ভারতের কাছে জিম্মি করে দিচ্ছেন। পৃথিবীর কোনো দেশ আছে যেখানে সীমান্তে তার বন্ধু দেশের নাগরিকদের হত্যা করা হয়? অনুষ্ঠানে প্রশ্ন রাখেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, আজ বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আপনারা দেখেছেন যেসব চুক্তি ও সমঝোতা করা হচ্ছে, এর কোনোটাই বাংলাদেশের পক্ষে নয়। একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়েছে, তিনি আবার আমাদের ছবক দেন যে আমরা নাকি চুক্তি আর সমঝোতার মাঝে পার্থক্য বুঝি না। আমাদের তিনি পড়াশোনা করার জন্য পরামর্শ দেন। আমি ওনার কথার উত্তর দিতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই, দেশের সাথে বেইমানি করবেন না। মানুষকে বোকা বানিয়ে তাদের ভুল বুঝিয়ে এমন চুক্তি বা সমঝোতা সই করবেন না যেগুলো আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে। সীমান্ত হত্যার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, প্রতিদিন সীমান্তে বাংলাদেশি হত্যা করা হয়। গতকালও হত্যা হয়েছে। এ বিষয়ে আপনারা একটা কথা বলেননি। আপনাদের কাছে আমাদের সরাসরি প্রশ্ন, পৃথিবীতে কোন দেশ আছে বন্ধু দেশ, একেবারে এত বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর মতো? তাহলে কেন কোন দেশ আছে যে তার সীমান্তে বন্ধু রাষ্ট্রের নাগরিকদের গুলি করে হত্যা করে? এই বিষয়গুলো জবাব দিতে হবে। আপনারা আত্মরক্ষার্থে যেসব কথা বলেন, এসব কথা বলে জনগণকে বোকা বানাতে পারবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন বন্দী করে রেখেছেন, সরকারের কাছে প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, কোনো সমস্যা যদি না থাকে তাহলে মুক্তি দেন। সেদিকে তো আপনারা যাচ্ছেন না। আমরা এও বলেছি, আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা শুধু চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নির্বাচনের ব্যবস্থা করেন। সেই নির্বাচনে যারা আসবে তাদের আমরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেব। আপনারা শুধুমাত্র আপনাদের রাখার জন্য সমস্ত নির্বাচন ব্যবস্থাকে দখল করে নেবেন। সাধারণ মানুষের কথা একবারও চিন্তা করবেন না, সেটা আমরা হতে দেব না। মতির পরিবারে গৃহদাহ।
বিশ্বাস করেন আমার বাবারে প্রোটেক্ট করার কোনো ইচ্ছাই আমার নেই, তার উপর আমার জিদ, আল্লাহর কসম বাবারে আমি ছাড়ুম না। সে আমারে ধোকা দিচ্ছে, আমার মারে ধোকা, আমার ভাইরে ধোকা দিচ্ছে, আমি তারে ছাড়ুম জীবনেও না। তার জন্য আমার নাম নষ্ট হবে, মার নাম নষ্ট হবে, এইটা আমি হইতে দিব না। এগুলো কোনো নাটক বা সিনেমার সংলাপ নয়। সম্প্রতি ছাগলকণ্ঠে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউরের কানাডা প্রবাসী মেয়ে ফারজানা রহমান ইপসিতা তার স্বজনের কাছে ভয়েস মেসেজে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু প্রথম পক্ষের এই মেয়ে ক্ষোভ নয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাড়ি জমানো দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলিও চরম দুশ্চিন্তা ও হতাশায় দিন কাটাচ্ছেন। তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন মতিউর। যে মেয়ের সঙ্গে দিনে অন্তত একবার কথা বলতেন, সেই মেডিকেল পড়ুয়া মেয়ে মাধবী বাবার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ভেঙে পড়েছেন। আর প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ ও তার সন্তানটা আজকের পরিস্থিতির জন্য দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের দায়ী করছেন। একই সঙ্গে স্বামীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় স্ত্রীকে চাপ দিচ্ছেন মতিউরের বোন। বিশেষ করে মতিউরের বিভিন্ন ব্যাংক ও পুঁজিবাদের বিও অ্যাকাউন্ট ফ্রিজ করার পর সব ওলটপালট হয়ে গেছে। ভাইয়েরাও চলে গেছেন আত্মগোপনে, বন্ধু শুভাকাঙ্ক্ষীরাও দূরে সরে আক্ষেপ ও মজার ছলে বলছেন এক ছাগলে তছনছ হয়ে গেছে মতিউরের সাজানো বাগান। একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। ইতিমধ্যে বিশ্বখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমান প্রথম পক্ষের মেয়ে ফারজানা রহমান ইপসিতা। যে বাবার কল্যাণে কানাডায় তার বিলাসী জীবন, সেই বাবাকে এখন ছেড়ে কথা বলছেন না। স্বজন শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে চালাচালি হওয়া তার একাধিক ভয়েস মেসেজের ক্লিপ এসেছে প্রতিবেদকের কাছে। এসব মেসেজের চুম্বক অংশ তুলে ধরা হলো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাগলকান্ত ভাইরাল হওয়ার প্রসঙ্গে ইপসিতে তার ভয়েস মেসেজে বলেন, মানুষের দোষ তো নাই রে ভাই, দেশের মানুষ তো আসলেই কষ্ট করে। এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই, আমি 1 মিনিট পর পর আমার মার সঙ্গে কথা বলতাছি, আমার মা হাউমাউ করে কান্দে, আমার ভাই কান্দে, আমার ভাই আমারে বলে বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে আপু, ভালোবাসলে সে এইভাবে চিট করতো না। এখন কি করব জানি না রে ভাই, আমার আর ভাল লাগে না। মানুষের রাগ তো আমি বুঝতে পারছি, বিকজ আপনারা অনেক ভুক্তভোগী। এই সরকার আল্লাহ মাফ করুক আসলেই ভুক্তভোগী, কিন্তু আমার ফ্যামিলি, আমার মা ভাইয়ের কোনো দোষ এখানে ছিল না ভাই, তার আছে অনেক। আমি জানি টাকা পয়সা ইলিগাল না, তার ভালো ফ্যামিলি, বিয়াও করছিল ভালো ফ্যামিলির মাইয়া, তাহলে ভালো ফ্যামিলির মাইয়ারে বিয়ে কইরা তুই রাখতে পারলি না? তোর এত খারাপ লাগছে আমার মারে ছাইরা তুই চইলা যাইতি, তুই আমাদের চিট করলি কেন? তুই তো চাকরি বাঁচাইতে পারবি, টাকা বাঁচাইতে পারবি, কিন্তু তুই যে আমাদের ধোকা দিছস, এইটা আমরা কি করবো? আমরা কই যাবো, কার মুখ দেখামো? ভয়েস মেসেজের আরেকটি ক্লিপে তিনি বলেন, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খাইয়া দিছে হ্যাকারে, ইভেন আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবলেম করতেছে, মানুষ আমার পেছনে লাগছে কেন বুঝলাম না, ইভেন আমার পেজে এগুলো কে করাচ্ছে? আমি কার ক্ষতি করলাম? আমার মার অ্যাকাউন্টে প্রবলেম করতেছে, আমার মা তো একজন উপজেলা চেয়ারম্যান, এখানে না কেউ একজন মাস্টার গেম আছে, মানে কেউ একজন আমাদের সঙ্গে গেম খেলতেছে, আমি 100% শিওর। আপনি পলিটিক্সে ছিলেন, আপনি বোঝেন না, মনে হইতাছে আমাদের সঙ্গে গেম খেলে ওই ফ্যামিলি সামনে আসতে চাইতেছে। বেচার তো আসলেই টাকা পয়সা আছে, তার পুরা 14 গোষ্ঠী ভালো বিজনেস কইরা যাইতেছে, তার ভাই ভালো বিজনেস করে, এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেস, তার ছোট ভাইয়ের 3-4টা গার্মেন্টস, সব নিজের, তার তো কিছুর অভাব নেই। আমার কেন জানি মনে হয় সম্পত্তির জন্য ওই সেকেন্ড ফ্যামিলি সামনে আসতে চাইছে। বাপে মনে হয় বলছে না এখন সে আমাদের অ্যাকিউজ কইরা কইরা এই কাহিনীটা করছে, নইলে কেন করবে? এখন কয় ছাগল সে কিনে নেয়, ছাগল বউয়ের জন্য কিনছে, বউ পছন্দ করছিল, অথচ শুরুতে কইছিল বাবা পছন্দ করছে। শুরু কি করছে পোলায়? মতিউরের প্রমোশন, সম্পদ, ব্যবসা বাণিজ্য, পারিবারিক ড্রামায় অনেক তথ্য ফাঁস হয়েছে ইপসিতার ভয়েস মেসেজে। জানা যায় মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ আত্মগোপনে আছেন। ঈদের পর থেকে তিনি উপজেলা পরিষদের অফিসে যাওয়া থেকে বিরত রয়েছেন। নেই বসুন্ধরার বাসায়, কোথায় আছেন তা তার ঘনিষ্ঠরাও বলতে পারছে না। প্রথম পক্ষের ছেলে আহমদ তৌফিকুর রহমানও পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন না, বন্ধু বান্ধব কারোর সঙ্গে যোগাযোগ রাখছে না। এমনকি লায়লা কানিজ, কায়ুম সহ পরিবারের অন্যরা ঈদের 2 দিন পর পর্যন্ত যেসব মোবাইল নম্বর ব্যবহার করতেন সেগুলো এখন বন্ধ পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে কৌশল হিসেবে তারা নতুন মোবাইল নম্বর ব্যবহার করছেন। পারিবারিক ঘনিষ্ঠ সূত্রে জানা যায় মতিউরের সাজানো রাজ্য এমনভাবে তছনছ হয়েছে যে যাকে নিয়ে ছাগলকাণ্ড সেই ছেলে মুশফিকুর রহমান ইফাত 2 দফা আত্মহত্যার চেষ্টা করেছেন। তার মা শাম্মী আক্তার আছেন প্রচন্ড চাপে। একদিকে ইফাত মানসিক যন্ত্রণার কথা বলে স্ত্রীকে মালয়েশিয়া উড়িয়ে নিয়ে তাকে চাপ দিচ্ছেন, অন্যদিকে মতিউরের বোন তাকে ফোন করে ডিভোর্স লেটার পাঠাতে হুমকি দিচ্ছেন। ইফাতের আরেক বোন মাধবী ঢাকার একটি এলাকার এখন ঘরবন্দি। মেডিকেল কলেজের ছাত্রী হয়ে সামাজিক লোকলজ্জার ভয়ে তিনি ক্লাসে যাচ্ছেন না। এছাড়া মতিউরের ভাইয়েরা আত্মগোপনে আছেন। তার ছোট ভাই এম কায়ুম হাওলাদার টঙ্গীর এসকেপ টিম অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক। তিনি বেশ কয়েকদিন ধরে কারখানায় যাচ্ছেন না, থাকছেন না বাড়িতেও। আরেক ভাই
নুরুল হুদা প্রকাশ্যে চলাফেরা করছে না। যারা বিভিন্ন সময় মতিউর রহমানের কাছ থেকে অনৈতিক সুবিধা পেয়েছেন সেই শুভাকাঙ্ক্ষীরাও নিরাপদ দূরত্বে চলে গেছেন। এর মধ্যে অনেক গণমাধ্যম কর্মী আছেন যারা তার কাছ থেকে ব্যাপক সুবিধা নিয়েছেন। তাদের কেউ কেউ এখন উল্টো মতিউরের পরিবারের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন। জানা যায়, মতিউর রহমানের ব্যক্তি জীবন রহস্য ঘেরা। বাইরে তিনি নিজেকে ধর্মভীরু বলে প্রচার চালালেও অন্তর্মহলে তার চলাচল ছিল বেপরোয়া। মতিউর নিজের ফেসবুক ওয়ালে প্রতিদিন হাদিস ও আল কুরআনের বাণী আপ করতেন, অথচ তিনি অসৎ পথে বিপুল ধন সম্পদের পাহাড় গড়েছেন। ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বসুন্ধরার বাসা থেকে বের হওয়ার পর কুড়িল বিশ্ব রোড পৌঁছেই তিনি গাড়ি পরিবর্তন করতেন। কাকরাইলের এনবিআর অফিসে যেতে তিনি 3 বার পাল্টাতেন গাড়ি। এমনকি এক গাড়ির চালক আরেক গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করতে পারতেন না। কবে কোন গাড়ি তিনি ব্যবহার করবেন সেটা চালকদের সবাই জানতেন না। নিজস্ব পরিকল্পনা মাফিক চালকদের ফোন করে নির্ধারিত জায়গায় থাকতে বলতেন। কেন তিনি এটা করতেন তা কেউ বলতে পারেনি। প্রতিদিন তিনি তার নিজের মনোরঞ্জনে লাখ লাখ টাকা ব্যয় করতেন বলেও জানা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।